সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের আন্দোলন, প্রধান উপদেষ্টার আশ্বাস ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশৃঙ্খলার ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, চাকরি বয়সসীমা বৃদ্ধি নিয়ে কমিটি গঠন। সংস্কার কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সফর সফল হয়েছে বললেন প্রেস সচিব। গুমের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের, স্বজনদের দ্রুত ফিরে চান ভুক্তভোগীরা। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, লালমনিরহাটে ধান ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি, কুড়িগ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। দীর্ঘ ১২ বছরেও সমাধান না পেয়ে ফের মাঠে চাকুরির প্রত্যাশীরা। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে নামেন তারা। দিনভর যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে সন্ধ্যায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দল। আলোচনায় চাকুরিতে প্রবেশে ৩৫ বছর করার বিষয়ে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে আগামী ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। আরও জানাচ্ছেন সাদাত নিশাত। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে চাকরি প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা, এতে আহত হন বেশ কয়েকজন। পরে আবারও একত্রিত হয়ে দীর্ঘক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আমরা আজকে এখানে আসছি, আমাদের উপর টিয়ারশেল মারা হচ্ছে, আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, আমাদেরকে আঘাত করা হচ্ছে। 18 থেকে 35 বছর যুবক ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে 30 হয়ে গেলে কেন আমরা ইনভ্যালিড হয়ে যাব? দাঁড়ানোর পরে হঠাৎ করে আমাদের দিকে ককটেল মারানো, আমাদের কি অপরাধ কি ভুল হইলো আমরা কিছু বললাম না। আন্দোলনকে ঘিরে সহিংসতা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এই সময় দাবি মেনে না নেয়ায় ক্ষোভ ছাড়েন বিগত সরকারের প্রতি। তবে যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকার মানবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের। স্বৈরাচার সরকার ছিল তখন থেকে এই 35 সারা বাংলাদেশে, পৃথিবীতে 162 দেশে 35-এর ঊর্ধ্বে। যদি 35 বাস্তবায়ন না করা হয় আমরা এখান থেকে উঠবো না। প্রধান উপদেষ্টার সাক্ষাতে সমাধান চান তারা, বলেন আশ্বাসে নয়, দিতে হবে প্রজ্ঞাপন। আমরা কারোর সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করব না। আমরা আমাদের স্যার, আমাদের যে প্রধান উপদেষ্টা, আমরা আমাদের স্যারের সাথেই সাক্ষাৎ করব। আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন, প্রধান উপদেষ্টার সাথে আমরা বসবো, কথা বলবো, যেহেতু আমাদের প্রতিনিধি। এর আগে সকালে শাহবাগ প্রজন্ম চত্বরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রত্যাশীরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। শাস্তি পেতে যাচ্ছেন ১৭ উপসচিব। ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা এবং হট্টগোল করার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় সরকারি চাকুরিতে আবেদনের বয়স বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার ৯ এবং ১০ সেপ্টেম্বর সারা দেশে ৫৯ জেলায় ডিসি নিয়োগ দেয়। নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানায় একদল কর্মকর্তা। নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ৩ ঘন্টার বেশি সময় হট্টগোল করে তারা। এই ঘটনায় করা কমিটির প্রতিবেদন নিয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জানান, প্রতিবেদনে ১৭ জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি সুপারিশ করেছে তদন্ত কমিটি। ৮ জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। ৮। ৪ জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর ৫ জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে না। এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে ১৭ জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৭ জনের সবাইকে উপসচিব। ইয়েস। কথা বলেন সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রসঙ্গেও। তিনি জানান, এ নিয়ে ২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন।
এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। 3 কোটি টাকার ক্যাশ চেক নিয়ে ডিসি প্রদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। দিস ইজ নাম্বার 1। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 6টি সংস্কার কমিশন কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর সফল হয়েছে। এ সময় নির্বাচন ইস্যুতে সেনা প্রধানের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। He was given a rockstar reception there. সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন, এবং যেগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। 23টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে 3 মাসের মধ্যেই আওয়ামী লীগে রেখে যাওয়া অর্থনীতির খসড়া শ্বেতপত্র প্রকাশের আশা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশে গেল 1.5 দশকে ব্যবসায়ীরা কোনো ন্যায্য হিস্সা পাননি বলে জানিয়েছেন তরুণ উদ্যোক্তারা, আর নিজেদের মজুরি যথোপযুক্ত নয় বলে দাবি করেন শ্রমিকরা। দুই পক্ষের সঙ্গে বৈঠকে এমন তথ্য পাওয়ার কথা জানান কমিটি প্রধান ফখরুল ইসলাম। জানাচ্ছেন বিস্তারিত। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সিপিডির রিসার্চ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত 1.5 দশকে দেশের বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিক অধিকারের জন্য কাজ করার ট্রেড ইউনিয়নও বন্ধ হয়েছে, সামাজিক ও মৌলিক সুরক্ষা হারিয়েছে শ্রমিকরা। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে, সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। এই সময় দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের রূপরেখাও তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের অংশীজনদের সঙ্গে কথা বলা হবে। আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত, আমরা সেইগুলিকে আলোচনা করার চেষ্টা করেছি, তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য। 23টা বিষয়ের উপর আমরা 11 জন মানুষ লিখতেছি আমরা, যেহেতু সবগুলোকে একত্রিত করে আমরা উপনীত হব। যেদিন সেগুলি করে উপনীত হব, সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব, এবং যখন আমরা খসড়া রিপোর্টটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিতে পারব। এই সময় 3 মাসের সময়সীমা ধরে 11 জনের সমন্বয়ে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গুমের দায়ে শেখ হাসিনার সঙ্গে তার দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পতিত সরকার দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করছিল বলেও মন্তব্য করেন তিনি। সোমবার এক আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। এ সময় গুমের শিকার ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হাসান মাহমুদের রিপোর্ট। সন্তানের বাবা কোথায়?
আমি যাদের কাছে জানতে চাই, আমি সুশীল সমাজের কাছে জানতে চাই, আমরা আর কতকাল কেঁদে যাবো? আপনারা প্রশ্ন কেন করেন না? আয়না করে লোকগুলা কোথায়? স্বৈরাচার পতনের 2 মাস হতে চলল, তবু কান্না থামছে না গুম হওয়া ব্যক্তির পরিবারের স্বজনদের। 2 মাসে এখন আমরা কেন জানতে পারিনি আয়নাঘরের লোকজন কোথায়? সোমবার বিকেলে জাতীয় জাদুঘরে গুম, জান ও জবানের স্বাধীনতার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে স্বজনদের ফিরিয়ে দেওয়ার আকুতি জানান পরিবারের সদস্যরা। এই গুম পরিবারের আর কান্না আমরা দেখতে পারি না। 23টিরও বেশি সেক্রেট ডিটেনশন সেন্টার আছে, এই সকল সেক্রেট ডিটেনশন সেন্টারগুলোকে খুলে দিতে হবে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি অভিযোগ করেন, গুম করে গুলি করে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। আজকে যে রাষ্ট্র তার সম্মতি হারিয়ে ফেলেছিল, ওটাকে যদি আবার রাষ্ট্র হয়ে উঠতে হয়, তাহলে মানুষের সম্মতি এবং আস্থার জায়গাটা ফিরে পেতে হবে। আমরা পরিষ্কার করে দাবি করি যে এই সমস্ত গুম খুনের যথার্থ তদন্ত এবং বিচার করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্রমেই দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছিলেন শেখ হাসিনা। জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে ছাত্র জনতা। এই দেশকে, এই দেশের মানুষদেরকে, এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। সেই ফয়সালা আল্লাহর ছিল, আমরা জানতাম না। এর আগে সকালে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, এখনো ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে র্যাবকে। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, 12 বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক। সর্বোচ্চ আদালতের আদেশে আশার আলো দেখছেন রুনির ভাই নওশের রোমান। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নুনি হত্যার কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে 111 বার সময় নিয়েও মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই। সোমবার মামলা তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তদন্তে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত 12 বছরে আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। খুবই সিম্পল একটা রিজন, যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই। শুনানিতে আদালত বলেন, 12 বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক। কোর্ট বলেছেন, এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্য এটি শকিং। শব্দটা বলেছেন শকিং, অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয়। আর মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ায় সন্তোষ জানান মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। আমরা নতুন আশা দেখছি, এখন নতুন আশা দেখছি, এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি, কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। হত্যার ঘটনায় যেসব তথ্য উপাত্ত এ পর্যন্ত পাওয়া গেছে তাতেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। পরিবেশ সুরক্ষায় পলিথিন নিষিদ্ধে আইন প্রয়োগ করতে চলেছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও বন উজাড় বন্ধের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। তবুও থামছে না পরিবেশ দূষণ। বিশ্বের তুলনায় বাংলাদেশে বন উজাড়ের হারও বেশি, কিন্তু বন সংরক্ষণে নেই কোনো কার্যকর আইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বিষয়ক আলোচনা সভায় অংশ নেন বিশেষজ্ঞরা। এ সময় পরিবেশ রক্ষায় নানা পরামর্শ তুলে ধরেন তারা। আমাদের ফলের গাছ, এটা অপ্রচলিত। প্রাকৃতিক বন রক্ষায় সরকার নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে জানালেন পরিবেশ উপদেষ্টা। জানান, বন রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। প্রাকৃতিক বনগুলোকে রক্ষা করতে হবে, এই কথাটা আমাদের আইনে কানুনে কোথাও বলা নাই। আমরা সেই 1927 সালের ব্রিটিশ আমলের আইন দিয়েই কাজ চালাচ্ছি। আর নতুন যে আইনটা আসছে, এইটাকে আমাদের যদি সত্যিকার অর্থেই কার্যকর করতে হয়, তবে প্রাকৃতিক বনটাকে যে সংরক্ষণ করতে হবে, এটা যে রাষ্ট্রের দায়িত্ব, সংবিধানের আলোকে ওই বিধান এখানে আনতে হবে। পলিথিন নিষিদ্ধে আইন হলেও তার কার্যকর প্রয়োগ নেই বলেও জানান তিনি। পলিথিন ব্যাগটা আমাদের দেশে আইন করে নিষেধ করা হয়েছে 2002 সালে। আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে, এখনো এই আইনটা আমরা প্রয়োগ করতে পারিনি। পরিবেশ রক্ষায় জনগণের সহায়তাও চান উপদেষ্টা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। বিএনপির মহাসমাবেশেও নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় পল্টন থানার মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূর তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কানাডা থেকে ঢাকায় নামলে তাকে ইমিগ্রেশন থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনীর পর এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এ ক্ষমতা পেলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12, 1 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিস্তার পানি কমতে শুরু করেছে, সেই সাথে উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেই বলছেন স্থানীয়রা। শত শত হেক্টর আমন ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত। এতে ব্যাপক ক্ষতির শঙ্কা কৃষকদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। তিস্তায় কমতে শুরু করেছে পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। লালমনিরহাটে বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 45 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনো কমেনি দুর্ভোগ। এছাড়া এখনো নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত 8000 হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে। পানি দ্রুত কমায় বাড়ছে নদী ভাঙনের শঙ্কাও। বৃষ্টি বৃষ্টিতে নদীর পানি প্রচুর এখানে হয়ে গেছে। বাড়ি ঘর ধরে পানি এবং গরু বছর থেকে জায়গা নেই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে, বেড়ান করার কষ্ট হয়ে গেছে। এই এক বুক এক গলা পানি ভাঙিয়ে এখন এই যে রাস্তায় আসতেছি। আমার বাড়ির কাল হাতে মনে কর বেশি, মানে পাক করি খাবার তার বুদ্ধি নেই। তুলে খাটের উপর তুলিয়ে কোনো মতে গাড়ি হালকা ভাত পাক করে খাওয়া, কোনো চুলে টুলে সম্পূর্ণ বাড়ি ঘর শোকগুলি তলে গেল। এই আপনি দেখেন তোষক বাড়ি শোক তলে গেছে। এদিকে কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত 25 ঘন্টায় 39 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদী অববাহিকার চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে 431 হেক্টর জমির আমন ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে কৃষক। তবে পানি দ্রুত নামায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা কম বলছে কৃষি বিভাগ। অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়েছে তিস্তাপাড়ের ভাঙন। প্রত্যেকের বাড়ি বাড়ি পানি আছে। এখন এই যে নদী এমনভাবে ধরছে যে ধানের অবস্থাগুলো দেখতেছেন, খেতে পাইতেছে না, কিছু করতে পারতেছে না, অনেক অসহায়ের মধ্যে পড়ে আছি। এখন যদি কেউ যদি সাহায্য করে পারে তাহলে তো আরো ভালো হবে। আসলে আমার নিজস্ব জমি অনেক কিছু ক্ষতি হয়েছে, ধান সহ। এই অবস্থা আমাদের খুব বিপদের ভিতরে আছি আমরা। এমনিতে নদীর পানি বৃদ্ধি, তার ভিতরে নদী ভাঙন। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে। বর্তমানে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে। একই সাথে আমন আবাদে ব্যাপক ক্ষতির শঙ্কা চাষিদের। হুট করে বন্যা পানি ঢোকার কারণে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আবাদের বাড়ি ঘরে চলাফেরার অসুবিধা হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে আবাদ করলো, এখন যে ব্যাগ শেষ হয়ে গেল, কি দিয়ে কি করবে চলবে। ওই 80 দেখা যাওয়ার সময় দেখেন তীব্র টাঙ্গানি আছে। এখন তো ওই বাড়িতে আসে এখন পাকটাক পাইবে নাকছে, এখন যাওয়া আসি করা লাগে। ছাগল টাগল আছে, গরু টরু আছে। আমার স্কুলে পানি ওঠে এবং বিকালবেলা ফির ঘরের ভিতরেও পানি ওঠে, সেই পানি নামে গেছে। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়াবার শঙ্কায় স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। আপাতকালীন ও চিকিৎসা প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ করে দেওয়া হয় ভারতীয় ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনা হয় দেশে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হবে। কিন্তু ভিসা জটিলতার কারণে বিক্ষোভ হলে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত জানালো ভারতীয় কর্তৃপক্ষ।